এবারও বর্ষা আসার সাথে সাথেই ম্যালেরিয়া ডেঙ্গির দাপট বেড়েছে। এবার এই ম্যালেরিয়া ডেঙ্গি দেখা যাচ্ছে শহর থেকে শুরু করে জেলায় জেলায় এর সংখ্যা কিন্তু খুব একটা সুখকর নয়। এবার বর্ষার এই পরিস্থিতি বা এই মরশুমে ডেঙ্গি ম্যালেরিয়া এই মশাবাহিত সমস্যা এই রোগগুলোর সাথে সাথে জ্বর সর্দি কাশি বা নানা ধরনের ভাইরাসের সংক্রমণের দাপটও কিন্তু বেড়েছে। ঘরে ঘরে দেখা যাচ্ছে সর্দি কাশি জ্বর, ভাইরাল ফ্লু। এবার আমাদের মধ্যে অনেকে এমন আছেন যে এই জ্বর দেখা গেলে বা এই ধরনের সমস্যার সম্মুখীন হলেই টুক করে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নেন। এবার এই সমস্যার ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিক আদৌ কি কার্যকরী, নাকি এই সমস্যার ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিক উল্টো দিকে আমাদেরকে কোনো রকম সমস্যাতেই ফেলতে পারে, সেটাই আজকে আমরা জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জনস্বার্থ চিকিৎসক বিশেষজ্ঞ ডক্টর অনির্বাণ দলুই। প্রথমেই আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত। আমি বলছিলাম যে মরশুমে আমরা আলোচনায় বসেছি, মানে জ্বর সর্দি এবং ডেঙ্গি ম্যালেরিয়া তো দেখা যাচ্ছে, কিন্তু অ্যান্টিবায়োটিকের ভূমিকা এই জ্বরের ক্ষেত্রে আদৌ কি কার্যকরী, দরকার কি রয়েছে সেটা জানবো। দেখুন, প্রথম কথা হচ্ছে যে বর্ষাকালের যে প্রধানত যেসব রোগের জন্য আমরা চিন্তিত হই বা যেসব রোগ নিয়ে আমাদের সমস্যায় জর্জরিত হয় তার মধ্যে জ্বর জ্বালা একটা অন্যতম। এই জ্বরের কিন্তু কারণ শুধুমাত্র কিন্তু যে ম্যালেরিয়া ডেঙ্গু তা না, তার সাথে ভাইরাল ফিভার যেগুলোকে আমরা বলি, সাধারণ জ্বর সর্দি কাশি গলা ব্যথা, একটু নাক দিয়ে জল পড়া, একটু গা ম্যাজ ম্যাজ করা, সঙ্গে কম বেশি জ্বর, তার সাথে হাত পায়ে ব্যথা ইত্যাদি থাকে। এবং তার সাথে আরও যেটা পাই আমরা ভেক্টর বর্ন ডিজিজ বা মসকিউটো বর্ন ডিজিজ যেগুলোকে আমরা বলি, একদম মশাবাহিত রোগ, যেমন ডেঙ্গু ম্যালেরিয়া যেটার কথা আমরা একটা বললেন। এবং এছাড়াও কিন্তু পেটের রোগ বিভিন্ন রকমের হতে পারে, তা থেকেও কিন্তু জ্বর আসতে পারে। সুতরাং বর্ষায় জ্বরের কারণ কিন্তু শুধুই কোনো একটা ইনফেকশানে, মানে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান নয়। ব্যাকটেরিয়াল ইনফেকশান না হলে কিন্তু আমাদের এই অ্যান্টিবায়োটিকের কোনো রোল বা ভূমিকা নেই। বর্ষার ক্ষেত্রে প্রধানত যে যে অসুখগুলোর ক্ষেত্রে আমরা একটু আগেই বললাম, যে গলা ব্যথা, জ্বর সর্দি কাশি, নাক দিয়ে জল পড়া, একটু চোখ দিয়ে জল পড়া, এইগুলো যে সমস্যা, এটাকে আমরা প্রধানত বলি ফ্লু লাইক সিমটম। ফ্লু লাইক সিমটমের জন্য যে ভাইরাসগুলো দায়ী, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, করোনা ভাইরাস ইত্যাদি, এগুলো বড়োদেরও ক্ষেত্রে যেরকম অ্যাফেক্ট করে ছোটোদের ক্ষেত্রেও সেরকম অ্যাফেক্ট করে। এবং এই ভাইরাসগুলোতে আক্রান্ত হলে যদি বাচ্চা বা বড়োদের ক্ষেত্রে যদি পর্যাপ্ত পরিমাণে ইমিউনিটি না থাকে, বা সাধারণ মানুষের যাদের মধ্যে অনেকগুলো কোমরবিডিটি আছে, অনেক দিন ধরে কোনো রোগাক্রান্ত কোনো ওষুধ খাচ্ছেন, যেমন থাইরয়েডের ওষুধ, সুগার বা প্রেশারের ওষুধ, বা তার সাথে ধরুন ইমিউনোলজিক্যাল কোনো ড্রাগ, গাঁটে গাঁটে ব্যথার জন্য ইত্যাদি, তো সেক্ষেত্রে কিন্তু তাদের এই ধরনের রোগে আক্রান্ত হয়ে কিন্তু বাড়াবাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু একটা কথা বুঝতে হবে, এগুলো সবই কিন্তু ভাইরাল ফিভার, প্রধানত ভাইরাস ঘটিত রোগ। ইভেন যে আমরা মশা যে কামড়ে যে ডেঙ্গু হচ্ছে, সেটাও কিন্তু এক ধরনের ভাইরাস ঘটিত রোগ। ডেঙ্গু ভাইরাস কিন্তু মশা বয়ে নিয়ে গিয়ে একজন মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যে ছড়াচ্ছে। এই ভাইরাল যে ডিজিজগুলো রয়েছে, এগুলোতে কিন্তু অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই। এতে কিন্তু অ্যান্টিবায়োটিক খেলে আপনার বিশেষ কোনো লাভ হবে না। তবুও কেন অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়ে? তাহলে হচ্ছে, যদি এই ধরনের বা চিকিৎসকরা লিখছেন, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই ভাইরাল ফিভার বা ভাইরাল যে ভাইরাসের দ্বারা আক্রান্ত হওয়ার পর যদি আবার সেকেন্ডারি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়, যেটা হয় খুব সাধারণভাবে, তখন কিন্তু অ্যান্টিবায়োটিক লিখতে হয়। এবং সেই অ্যান্টিবায়োটিকের কিন্তু তখন রোল আছে। আদারওয়াইজ শুধু ভাইরাল ফিভার, যেগুলো হাঁচি কাশি, একটু গলা ব্যথা, একটু জ্বর, একটু একটু গা ম্যাচ ম্যাচ করা, এগুলোর কিন্তু অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই। বরং যদি জ্বর আসে, আপনি অবশ্যই প্যারাসিটামল খাবেন। প্যারাসিটামলের সেভাবে কোনো কন্ট্রা ইন্ডিকেশান নেই। এবং তার সাথে প্যারাসিটামল আমরা বলবো যে 15 থেকে 20 mg/kg এই বডি ওয়েটে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারেন। এবং হাঁচি কাশি অ্যালার্জির জন্য যদি আমরা অ্যান্টি অ্যালার্জি কিছু খেতে পারি, এবং তার সাথে ঘরোয়া পথ্য যেরকম গার্গেল করা, একটু ভেপার নেওয়া, স্টিম নেওয়া যেটাকে আমরা বলি, এবং তার সাথে একটু বাড়িতে মধু, তুলসী পাতা ইত্যাদি যে যে সিরাপের মতো করে খাওয়া, সেগুলো কিন্তু চলতে পারে। কিন্তু অতিরিক্ত কারণে প্রথম দিনই একটু জ্বর হলো, সঙ্গে সঙ্গে আমি রক্ত পরীক্ষা না কি অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম, এটা কোনো কাজের কথা নয়। এবং জ্বর হলে এখন দেরি করবেন না, অন্তত 1-2 দিনের মধ্যেই আপনি রক্তের পরীক্ষা করান। ডেঙ্গু পরীক্ষা তো এখন সব জায়গাতেই অ্যাভেলেবেল। সুতরাং ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো প্রধান রোগ, এবং এগুলো যে কোনো সময় খারাপ হতে পারে, তাই এই পরীক্ষাগুলোর কথা আমরা আগে বলি। অন্যান্য ভাইরাস ঘটিত যে রোগগুলো হয়, সেগুলোর ভাইরাল প্রোফাইল
করতে অনেক টাকা খরচা বা সব জায়গায় হয়ও না। তাই সেগুলো আমরা সিমটোম্যাটিক্যালি ট্রিটমেন্ট করব, কেননা এগুলো অটো সাবসাইড করে, মানে নিজে থেকেই 5-7 দিন বাদে কমে যাবে। তাই এগুলো নিয়ে আলাদা করে ভয়ের কিছু নেই। এরকমভাবে যদি আমরা একটু সতর্ক থাকতে পারি তাহলে কিন্তু আমরা এই বর্ষাকালটা সুস্থ থাকবো। একদম। আপনি এই যে বললেন যে মানে যদি প্রথম দিনে জ্বরটা আসে, মানে প্রথম টাইমে জ্বর আসলে প্যারাসিটামল ইজ সেফ ফর আস, কিন্তু এবার এই যে 1-2 দিনে জ্বরটা না কমলে আমাদের যেই চিকিৎসকের পরামর্শ নেবা সে জায়গায় কোন সিমটমসগুলো আমাদের জানান দিতে পারে না এটা অন্য সমস্যা হতে পারে, নর্মাল ফিভার নয়? দেখুন, প্রথম কথাই আমি বলবো যে জ্বর হলেই আপনি যদি 1 দিন বা 2 দিনে থাকে, তার বেশি যদি জ্বর থাকে, তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নিন এবং চিকিৎসকের পরামর্শ মতো রক্তের পরীক্ষাগুলো করান। আপনার বা সাধারণ মানুষের পক্ষে কিন্তু বোঝা সম্ভব নয় কোন জ্বরের কীরকম প্রভাব বা কীরকম উপসর্গ হবে। এখনকার উপসর্গগুলো কিন্তু ওভারল্যাপিং, মানে হয়তো ডেঙ্গুতে আগে ক্লাসিক্যাল যেরকম একটা গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা হতো, চোখের পেছনের দিকে ব্যথা হতো, খুব বেশি জ্বর আসতো, সেটা যেমন দেখা যাচ্ছে না, তেমনি ম্যালেরিয়াতেও যে নির্দিষ্ট সময় অন্তরে জ্বর, প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর এবং তার সাথে অন্যান্য সমস্যা সেগুলো আসতো, সেগুলো কিন্তু এখন আসছে না। সুতরাং কোনো সমস্ত সিমটমই এখন ডেঙ্গুতে আমরা পেটের রোগের সমস্যা পাচ্ছি বা এই ধরনের। তো এই যে ওভারল্যাপিং সিমটম মানুষের পক্ষে বোঝা সম্ভব না এবং জ্বরের কিন্তু অনেকগুলো কারণ আছে। তাই চিকিৎসকের পরামর্শ নিন। প্রথম 1-2 দিন অবশ্যই আপনি প্যারাসিটামল খেয়ে দেখুন এবং অন্যান্য যে কথাগুলো আমরা বললাম সেগুলো মানার চেষ্টা করুন। তাতে যদি জ্বর না কমে তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নিন এবং যিনি যা পরীক্ষা তিনি দিচ্ছেন সেগুলো দরকার মতো আপনি করুন, এবং সেক্ষেত্রে যদি ডেঙ্গু বা ম্যালেরিয়া পজিটিভ হয় বা অন্যান্য যে সমস্ত রোগের কথা আমরা আলোচনা করছি, তাহলে সেই মতো কিন্তু তার চিকিৎসা চলবে। একদম। আমি শুরুতেই বলছিলাম অ্যান্টিবায়োটিকের যে অভ্যেস, মানে মানুষের অনেকেরই আছে, এটা অভ্যেসে পরিণত হয়েছে। তো এই অভ্যেসটা কোথাও গিয়ে আমাদের কি কি প্রভাব ফেলতে পারে, মানে কোনো প্রভাব এর কি থাকতে পারে? দেখুন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলে একটা কথা কিন্তু আছে এবং এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে, বিভিন্ন দেশের স্বাস্থ্য দপ্তর থেকে, রাজ্যের স্বাস্থ্য বিভাগ সবাই কিন্তু চিন্তিত। কারণ অ্যান্টিবায়োটিক হলো একটা আমাদের কাছে অস্ত্র, যা দিয়ে আমরা আমাদের যে শত্রু আছে, আমাদের শরীরে যে জীবাণুগুলো প্রবেশ করে তাকে আমরা মারি। যদি সেই জীবাণুগুলোর মারার অস্ত্র কিন্তু আমাদের কাছে খুব বেশি নেই, মানে রোজ রোজ নতুন নতুন অস্ত্র আসছে তা কিন্তু নয়, অ্যান্টিবায়োটিক খুব লিমিটেড, এবং সেই অ্যান্টিবায়োটিককেই আমাদের কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে হবে বিভিন্ন যে মাইক্রো অর্গানিজম আমাদের শরীরে বাসা বাঁধবে তাদেরকে মারার জন্য। সেই জন্য যদি আমরা যত্রতত্র ব্যবহার করি বা যথেচ্ছভাবে ব্যবহার করি, তাহলে আমাদের এই সমস্ত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে ওই জীবাণুগুলো সেটা কিন্তু একটা রেজিস্ট্যান্স তৈরি করবে, মানে একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফেলবে। এবং সেই প্রতিরোধ ক্ষমতা তৈরি করলে যেটা হবে যে সাধারণ যেরকম জ্বর সর্দি কাশি দিয়ে জিনিসটা চলে যাচ্ছিল সেটা থাকবে না, তখন মারাত্মক আকারে ধারণ করবে এবং তখন কিন্তু আমার হাতে সেই লড়াই করার মতো অস্ত্র থাকবে না। আমাদের হয়তো ব্যাপারটা বুঝতে এখন অসুবিধা হচ্ছে, কেননা আমরা এর যে এক্ষুনি এর প্রভাব কিছু পাচ্ছি না, কিন্তু এটার সুদূর প্রসারী প্রভাব যদি আমরা আগেকার দিনে দেখতাম, যে আগেকার দিনে যে অ্যান্টিবায়োটিকগুলো আমরা খুব সচরাচর একটু কোনো পেট খারাপ হলে বা অন্য কিছু কারণে খেতাম, সেগুলো কিন্তু দেখা যাবে যে ইদানিংকালে এসে আর কোনো কাজ করছে না, বা সেগুলো নিয়ে কিন্তু অলরেডি আমরা রেজিস্ট্যান্ট হয়ে পড়েছি। তাই সেই জন্য মুড়িমুড়কির মতো অ্যান্টিবায়োটিক না খেয়ে আমাদের হাতে যেন অস্ত্র ভাণ্ডারটা যেন জমিয়ে রাখতে পারি। একটুতেই অ্যান্টিবায়োটিক না খেয়ে দরকারে এবং ডাক্তারের পরামর্শ মতো যেন অ্যান্টিবায়োটিক খাই, সেটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত অভিপ্রেত। এবং বাজারে চলতি ওষুধের দোকানে গিয়ে অ্যান্টিবায়োটিক কিনে নিয়ে খাওয়া, তার সাথে আগের অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট না করে হঠাৎ করে বন্ধ করে দেওয়া, এবং আবার পরবর্তীকালে যদি একই রকমের সিমটম হয় তাহলে সেই ফেলে রাখা অ্যান্টিবায়োটিকগুলো খাওয়া, বা আমার প্রেসক্রিপশান দেখে আমার পাশের বাড়ির লোক বা আমার বন্ধুকে সেই একই অ্যান্টিবায়োটিকের প্রেসক্রিপশানে ওষুধ খেতে দেওয়া, এইগুলো কিন্তু হিতে বিপরীত ডেকে আনতে পারে। এবং আজকে যদি আপনারা দেখেন যে যদি আমরা এই যে আইসিইউগুলোতে বা এই সিসিইউগুলোতে যে পেশেন্টরা অত্যন্ত খারাপ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা কষছে, তাদের কিন্তু বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স পাওয়া যায়। সুতরাং সাবধান হন এখন থেকে, যাতে ভবিষ্যতে আমাদের হাতে এরকম কোনো অবস্থায় পড়তে না হয় যে আমরা কোনো অ্যান্টিবায়োটিক ছাড়াই আমাদের লড়াই করতে হচ্ছে। থ্যাংক ইউ স্যার, অনেকটা সময় দেওয়ার জন্য আপনাকে। আমি শুরুতেই যেটা বলছিলাম যে বর্তমানে এই মরশুমে জ্বর সর্দি কাশি বা নানা রকম ভাইরাল ফ্লু সেটা কিন্তু খুব একটা অস্বাভাবিক নয়, কিন্তু এই সময় দাঁড়িয়ে যদি আমরা নিজে থেকে ওষুধ অর্থাৎ অ্যান্টিবায়োটিক খেয়ে নিই তাহলেই কিন্তু পরিস্থিতিটা জটিল বা অস্বাভাবিক হয়ে উঠতে পারে। তাই নিজে নিজে ডাক্তারি করবেন না,
সমস্যা হলে প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।